প্রতিদিন একই জিনিস নিয়েও অশান্তি আর ভালো লাগে না। আজকে সেই অশান্তির কারণটাই তোমাদেরকে বলবো, আর সঙ্গে শেয়ার করব একদম সহজে ধোচার ব্যাটার সঙ্গে টমেটোর চাটনি বানানোর রেসিপি। ধোচার ব্যাটার তো অনেকেই অনেকভাবে বানায়, আমিও সাধারণত দুইভাবেই বানাই। আজকে যে পদ্ধতিতে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি, 1 কাপ ইডলি রাইস, হাফ কাপের মতো সিদ্ধ রাইস আর হাফ কাপের মতো ছোলার ডাল, সঙ্গে 2 চামচের মতো মেথি নিয়ে ভালো করে ধুয়ে 3-4 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এটাকে দুপুরে রান্নাবান্না সেরে ভিজিয়ে রেখেছিলাম। এবার বিকেলবেলাতে ব্যাটারটা তৈরি করার জন্য হাফ কাপ মতো চিড়েও ধুয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে বানাবো। দেখেছো তো ভিজানো ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি ধোচার ব্যাটার বানানোর জন্য ছোট্ট একটা টিপস সবসময় ফলো করি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। ব্যাটারটা ব্লেন্ড করার সময় আমি বরফ বা ঠান্ডা জল এখানে ব্যবহার করি। এতে কি হয়, ব্যাটারটা যখন ব্লেন্ড হয় তখন অতিরিক্ত গরম হয় না, এতে পরে ফার্মেন্টেশনটাও ভালো হয় আর অতিরিক্ত টক হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আমি একে একে সব কিছুই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার 2 চামচের মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওই ফার্মেন্টেশনের জন্য 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। পরে যখনই এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে তারপর ফ্রিজে রেখে দেব কালকে সকালের জন্য। ধোচার ব্যাটার একদম পুরোপুরিভাবে রেডি। আজকে করে রাখলে সকালবেলা আর অতটা তাড়াহুড়ো থাকে না, আর সবথেকে বেশি ভালো হয়। যদিও এখানে জানো তো বিকেলবেলাতে ইডলি আর ওই ধোচার ব্যাটারটা কিনতে পাওয়া যায় 70 টাকা 80 টাকায়, বেশ অনেকটাই দেয়, 2-3 দিনের মতো চলে যায়। তবে সেটাতে না খুব বেশি একটা ডাল দেওয়া থাকে না, চালের পরিমাণটাই বেশি থাকে, তাই ওটা আর আমি কিনে আনি না। যেহেতু আমার মুগ্ধ ভীষণ ভালো খায় ধোচাটা, তাই আমি ঘরেই ব্যাটারটা সবসময় তৈরি করি। চলো, ওখানে ব্যাটারটা তো আমি রেস্টে রেখে দিয়েছি, আর এই দিকে আমি তোমাদেরকে আমি কিভাবে চাটনিটা বানাই টমেটোর সেটা তোমাদেরকে দেখাই। 2-3 চামচের মতো তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে, 4 চামচের মতো দিয়ে দিলাম ছোলার ডাল, 4 চামচের মতো দিয়ে দিলাম ওই মাসকলাইয়ের ডাল, একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি আদা কুচি আর কারি পাতা, তারপরে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ আর টমেটো। এবার এই সবগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি রেস্টে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে। এবার ঠান্ডা করে ভালো করে ব্লেন্ড করে নেব। আর চাটনির তরকা হিসেবে একটুখানি জিরে, গোটা মাসকলাইয়ের ডাল, ছোলার ডাল, বেশ খানিকটা সর্ষে, কারি পাতা দিয়ে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার যখনই সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে তখনই দিয়ে দিলাম পুরোটা চাটনির উপর ঢেলে। আর চাটনিটা আমি জানো তো একটুখানি জল দিয়ে নিজেদের ওই যেমনটা খাবো সেরকমটা গুলিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই সবটা ভালো করে মিক্স করে নিলেই চাটনিটা একদম সহজেই রেডি। আর এই চাটনিটা ইডলি, ধোসা সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। চাটনি বানাতে বানাতে আমার ঘরে আরেক কাণ্ড হয়েছে। এখনও দেখেছো তো ফার্মেন্টেশন হয়নি, সবে বুদবুদি ওঠা শুরু করেছে, মানে এখনই হবে। এর মাঝেই আমার ছেলের বায়না, সে ধোচা খাবে। আসলে এই কারণেই আমি ধোচাটা বানাতে চাই না, কারণ আমার ঘরে যতক্ষণ এই ধোচা ব্যাটারটা থাকে ঠিক ততক্ষণই আমার ছেলে ভাত তো মুখে দেই না, ওর সকাল বিকেল দুপুর সবসময় ধোচা চাই। আর এটা নিয়েই মূল কারণটা আমার ঘরের অশান্তির। কারণ যখনই আমার বর এই ডালগুলো দেখে তখনই ধরে আর বলে এবার এই ডালগুলো নষ্ট হবে, ফেলে দিতে হবে, কেন ধোচা তৈরি করছো না। আসলে আমি ধোচা বানাচ্ছি না ওই একটাই কারণ, রাতে মুগ্ধকে 2টো ধোচা বানিয়ে দিয়েছি, ও সেটাই খেয়েছে, আবার সকালবেলাতেও ধোচা খাবে। তবে আমাদের আজকে রাতে ভাতই হবে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আর খুব বেশি চাপ ছিল না, বাসি কাজবাজ সারতে সারতেই বর বাজার থেকে বাজার করে এনেছে, আর আমি এইদিকে ধোচা বানানোর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটা কেটে রেডি করে নিয়েছি। আজকে বাজার থেকে এনেছে কাঁঠালগুলো যা দুর্দান্ত খেতে ছিল না, যেমন দেখতে তেমন রসালোও ছিল, খুব মিষ্টি ছিল। চলো, এইদিকে তো ধোচা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার মুগ্ধকে প্রথম 2টো প্লেন ধোচা বানিয়ে দেব, তারপর আমাদের জন্য উল্লি ধোচা বানাবো, মানে ওই পেঁয়াজ উপর দিয়ে লঙ্কা দিয়ে বানাবো। আর এই দিকে আজকে বর কিন্তু বেশ বুদ্ধিমানের একটা কাজ করেছে, অশান্তি থেকে বলতে পারো এড়ানোর জন্যই সকাল সকাল বাজার গোছাতে বসে পড়েছে। বাজারের ব্যাগ খুললেই আমাদের বাজারের ব্যাগে অবশ্যই পাওয়া যাবে আলু, এনেছে কিছু কাঁচা লঙ্কা,
কাঁচকলা আর হচ্ছে পটল, সেগুলোই বাবা আর মেয়েতে মিলে গুছিয়ে নিচ্ছে। আর আমি এইদিকে ওনাদের ধোসাটাও বানাচ্ছি। আমাদের ঘরে জানো তো ওই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ধোসা বানানোটাই আমরা বেশি খাই, কারণ এটাতে বেশি স্বাদ। যদিও বাইরেরটার মতো অতটা হয় না, কিন্তু তাও আমাদের ঘরের ধোসা যে হেলদি খাবারটা, এটার স্বাদটা অন্যরকম। এটা আমরা সবাই ভীষণ ভালো খাই। ওর বাবার খাওয়া হয়ে গেছে, এবার মেয়ে আর আমি মিলেও খেয়ে নেব। আমাদের পুটুরানি জানো তো একটু একটু ভালোই ঝাল খায়। আমাদের খাবারটা পুরোপুরি ঝাল দেওয়া যে খাবারগুলো থাকে ও খেতে পারে, কিন্তু মুগ্ধ একদমই খেতে পারে না। দেখো, এতক্ষণ ওর বাবার প্লেট থেকে খাচ্ছিল, এখন আমার প্লেট থেকে খাচ্ছে। মা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরে আবার রান্না করছি হাঁসের মাংস। সেটা পুরোপুরি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, তবে হাঁসের মাংস রান্না করলে আমার শিল নোড়ায় মশলা বাটতেই হবে, কারণ ওটা না করলে না আমার স্যাটিসফ্যাকশনটা আসে না। আসলে রান্নাটার মানে আসল স্বাদটা কেমন যেন আমি হারিয়ে ফেলি। তার জন্য শিল নোড়াতেই গরম মশলা বেটে দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর জালটাও বেশ টকবগিয়ে উঠেছে, ঝাল ঝাল করে রান্না করেছি। কালারটাও কিন্তু বেশ হয়েছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আর এরই মাঝে এসেছে একটা পার্সেল। আমার ঘরে পার্সেল এলে জানো তো ছেলে মেয়ে এত খুশি হয়, মানে ওদের এক্সাইটমেন্টটা না দেখার মতো থাকে। আর এমন একটা পার্সেল বুক করেছি যেটা নিজেই জানি এটা অকাজের, শুধু শুধু টাকা নষ্ট, কিন্তু তাও বুকের পাটায় সাহস নিয়ে রিসিভও করলাম। আর সঙ্গে সঙ্গে কাটতেও বসে গেছি। তোমরা তো দেখেই বুঝছো এটা হচ্ছে ব্লাউজের ডাইজ। অনেক প্রকারই মনে হয় 6টা বা 7টা ব্লাউজের সাইজ রয়েছে। আমি সঠিক এখনও দেখিনি, কাটার পরে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এটা যে আমার কোনো কালে লাগবে আমি সেটা এখনও শিওর না। তবে যেহেতু আমি ব্লাউজ নয় শুধু যে কোনো সেলাইয়ের কাজই করতে পছন্দ করি, তাই বলতে পারো ওই নিজেদের কাছের লোকজন আর নিজের ব্লাউজটা কাটার জন্যই সাহস করে আমি এটা নিয়েছি। কিন্তু কতটুকু কি হবে আমি সেটা জানি না। যখন আমি এটা দিয়ে কাটবো তখন অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। যদিও ব্লাউজের পিস 2-3টা এখনও ঘরে পড়ে রয়েছে। আর এখন এমন একটা আমার মানে অসহায় অবস্থা হয়েছে জানো তো, আমার 5টা শাড়ির ব্লাউজ ওই আমার পাশের বাড়ির একজনের কাছেই দিয়ে এসেছিলাম। এমনভাবে নষ্ট করেছে, সেখান থেকে আমার শাড়ি পরার ইচ্ছাটা তো চলেই গেছে। আর ব্লাউজ 5টারও এমন দশা হয়েছে যে সেটা আর কখনোই মানে পরার মতো নয়। মানে ওটার সঙ্গে আলাদা পিস দিয়ে কিনে তারপর পরতে হবে। আর এটা আমার একদমই পছন্দ নয়, কারণ শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ না হলে না সেই শাড়িটাই আমার আর পরতে ইচ্ছা করে না। বলতে পারে একরকম মানে অভিমান থেকেই এখন নিজেই চেষ্টা করব যে নিজের জিনিস নিজে নষ্ট করলে না বোঝানো যায় নিজেকে যে থাক, নষ্ট করেছে, আমি চেষ্টা করেছিলাম। কিন্তু অন্য কেউ যদি নষ্ট করে তারপরে আবার সেই করার টাকাটা দিতে হয়। আর সবাই তো জানো ডিজাইনের ব্লাউজ করতে গেলে কতটা টাকা কতটা মজুরি নেয়, কিন্তু সেটাও যদি ভালো না হয় তখন সেই কষ্টটা আর বোঝানো যায় না। আর আমার এই সেলাইয়ের কাজটা জানো তো মানে পছন্দই এই একটা কারণেই, কারণ মনের মতো ফিটিংস না হলে সে জিনিস আমি একদমই পরতে পছন্দ করি না। চলো, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বসে বসে অকাজটা তো করেই ফেলেছি। একদম ওই যে কালো বর্ডারটা ছিল সবগুলোই কেটে যার যার সাইজে রেখে দিয়েছি। দেখে মনে হচ্ছে যেন পরীক্ষার খাতা আমি লাইন দিয়ে রেখেছি। এবার এগুলোকে জানো তো যাতে এলোমেলো না হয় তার জন্য আমি একটুখানি পিন মেরে নিয়েছি। আর না হয় দেখবো একটার সঙ্গে একটা গুলিয়ে গেছে, একটার সাইজ কাটতে গেলে আর একটার হাতা পাচ্ছি তো বডি পাচ্ছি না, বডি পার্ট পাচ্ছি তো ব্যাক পিট পাচ্ছি না। ওই জন্যই এইভাবে রাখলাম। যখন ব্লাউজ কাটবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কেমন ফিটিং হলো সেটাও দেখাবো। চলো এবার খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব খুব ভালো থেকো।